কিন্তু যখন আপনি অনুষ্ঠানে যাওয়ার কথা ভাবছিলেন যে আপনি যাবেন বিভিন্ন অনুষ্ঠানে, তখন আপনাকে অনুষ্ঠানগুলিতে না যেয়ে জেলখানায় যেতে হয়েছিল। সেটা আপনার জন্য যত কষ্টের, তার চেয়ে আমাদের চেয়ে কোনো অংশে কম কষ্টের ছিল না। পুরো বিষয়টি আমরা দেখেছি, জাতি দেখেছে, এবং সেটা খুবই একটা, এই জাতির শাসকরা যে কি করতে চান তার একটা ধারণা হয়তো আমরা সেখান থেকে পেয়েছিলাম। যাই হোক, সেই পুরোনো কথা আপনাকে আর স্মরণ করে দিয়ে বেদনা বাড়াতে চাই না। আমরা একটু বর্তমান প্রসঙ্গে আসতে চাই, সরাসরি আলোচনায় আসি। একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটা হলো যে আপনি দেখছেন যে জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে 12 তারিখে, আজকে 15 তারিখে অধিবেশন বসেছে। এর মধ্যে যে প্রসঙ্গটা খুবই বড় আকারে ধারণ করেছে সেটা হলো যে জুলাই সনদের বাস্তবায়ন কিভাবে হবে, গণভোট আগে হলো না পরে হলো, জনভোট হওয়া উচিত ছিল কি ছিল না, তারপরে আপনার এই সংবিধান সংস্কার পরিষদ গঠন করা এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নিতে মানে বিএনপির অস্বীকৃতি জানানো, এই যে বিষয়গুলো, এবং এটা নিয়ে জামাত ইসলাম এবং এনসিপি তারা রীতিমতো রাজপথ গরম করতে চাইছে, এই সব বিষয়গুলো আসলে আপনার কাছে কেমন লাগছে? মানে বিষয়টা আমি যেভাবে দেখি, যে জুলাই আগস্টে যে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, তাতে তো মানে বাংলাদেশের মানুষ খুশি হয়েছে। খুশি হয়েছে যে আপনার রাষ্ট্র সংস্কার হবে, তারপরে মানবাধিকার উন্নত হবে, আইনের শাসন হবে, সুশাসন হবে, এবং আমাদের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থায় যে সমস্ত কারণে আমরা পিছিয়ে, সে সমস্ত বাধাগুলো দূর হবে, আরো মসৃণ হবে। কিন্তু আমরা তো আসলে জুলাই জুলাই আগস্টের যে আপনার গণ অভ্যুত্থান, সেই 5ই আগস্টের পরে আস্তে আস্তে যে সমস্ত ষড়যন্ত্র উন্মোচিত হতে থাকবে, এবং যারা এটা করেছেন তারাই যেভাবে মেটিকুলাস ডিজাইন, রিসেট বাটনের কথা বললেন, হ্যাঁ, তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে শঙ্কিত হতে থাকলাম। কারণ ব্যক্তিগতভাবে আমি যখন 5ই আগস্টের পরে জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্কটা শুরু হলো, জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে, তখন কিন্তু আমি খুব আতঙ্কিত হলাম। তারপরে আমি যখন দেখলাম যে 24কে 71-এর বিপক্ষে দাঁড় করানোর চেষ্টা হচ্ছে, তখন আমি রীতিমতো মানে শঙ্কিত এবং উৎকণ্ঠিত হয়ে গেলাম। তারপরে যখন তারা বলল যে 72-এর সংবিধানকে কবর দিতে হবে, তখন আমি নিশ্চিত হয়ে গেলাম যে এটা আসলে মুক্তিযুদ্ধ বিরোধীদের একটা বড় ধরনের গোপন এজেন্ডা, হিডেন এজেন্ডা, এবং তারা এটা মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, সংবিধান, জাতীয় সঙ্গীত, এই সমস্ত কিছুকে তারা নস্যাৎ করে কবর দিয়ে তাদের যে গ্লানি সেটাকে মুছে ফেলে তারা নতুন বাংলাদেশের যে কথা বলছে, সেটা আসলে একটা ষড়যন্ত্রের বাংলাদেশ। সেটা আসলে ওই বাংলাদেশটাকে আপনার কবর দিয়ে পাকিস্তান প্রতিষ্ঠার একটা চেষ্টা। তারা নিজেরাই সেটা করেছে, ধাপে ধাপে সেটা উন্মোচন করেছে। এখন ধরেন যে কথাটা হচ্ছে যে আপনি জুলাই চার্টার নিয়ে কথাটা বললেন, আপনি 1969 সালে একটা গণ অভ্যুত্থান হয়েছে, এবং 1969 সালে যে গণ অভ্যুত্থান হয়েছে সেখানে ছাত্রদের একটা 11 দফা ছিল, এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগের একটা 6 দফা ছিল। আপনি 90 সালে যে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে সেখানে 3 জোটের একটা রূপরেখা ছিল, এবং পৃথিবীতে যখনই কোনো গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলন হয়, আন্দোলনকারীদের তরফ থেকে বলা হয় যে আমরা এই চাই, আমরা সরকারের পতন চাই, এবং সরকার পতন হলে নতুন সরকার কিভাবে গঠিত হবে, এবং সেই নতুন সরকার হওয়ার পরে আমরা শিক্ষা ক্ষেত্রে কি করব, স্বাস্থ্য ক্ষেত্রে কি করব, আমরা রাষ্ট্র সরকার ব্যবস্থা সম্পর্কে কি করব, সেটা আমরা 69 এবং 90-এর বিষয়ে কিন্তু আমরা পাই। এছাড়া আপনি ফরাসি বিপ্লব কিংবা পৃথিবীর বিভিন্ন দেশে, মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা যে কোনো দেশে একটা আন্দোলন যখন হয়, তখন আন্দোলনকারীদের প্রকাশ্যে ঘোষণা থাকে যে আমরা এটা চাই। তো এই যে জুলাই এবং আগস্টে যে আন্দোলনটা হলো, কোটা সংস্কারের একটা আন্দোলন ছিল, যে আপনার এর আগেও 2018 সালে আন্দোলন হয়েছে, সেই কোটাটা স্থগিত হয়ে গিয়েছিল, সেটা আবার আদালতে মামলা হয়েছিল। এবং আপনি দেখেন কোটা সংস্কার আন্দোলনটা নানা ঘটনা পরম্পরায় সেটা সরকার পতনের আন্দোলনে পরিণত হলো। তারপরে কি হলো, যে নানা রকম হিডেন এজেন্ডা নিয়ে অনেকে হাজির হলেন, এবং আপনি যদি সরকার পতন এবং রাষ্ট্র সংস্কারের আন্দোলন করতেন, তাহলে আপনার জুলাই ডিক্লারেশনটা কোথায়? আপনার
মানে আন্দোলনের সময় একটা ডিক্লারেশন থাকা দরকার ছিল না, একটা আপনার প্রোক্লেমেশন থাকা দরকার ছিল না, একটা চার্টার থাকা দরকার ছিল না? এবং যখন আপনার ওই 5ই আগস্টের পরে যখন সরকার গঠিত হলো, অনেক বড় বিতর্ক, এটা বিপ্লবী সরকার হবে নাকি সাংবিধানিক সরকার হবে, সংবিধানকে ছুঁড়ে ফেলতে হবে কিনা, ফ্যাসিস্ট রাষ্ট্রপতির মানে ফ্যাসিস্ট সরকার যে নিয়োগ করেছে যে রাষ্ট্রপতি, তার কাছে আমরা শপথ কেন নিলাম এবং কেন আমাদের কোনো ঘোষণা নাই, এই সমস্ত বিতর্কে গিয়ে আমরা দেখলাম যে এই আপনার এনসিপির ছেলেপেলেরা তারা একদম ঘোষণার জন্য পাগল হয়ে গেল। এবং তখন আমরা দেখলাম যে জুলাই ডিক্লারেশন হবে নাকি জুলাই প্রোক্লেমেশন হবে নাকি জুলাই চার্টার হবে, কোনো বিষয়ে তাদের পরিষ্কার ধারণা নাই। এবং তারা ডিসেম্বরে গিয়ে 2024 সালের ডিসেম্বরে গিয়ে আপনার ওই আমাদের এই শহীদ মিনারে এসে তারা একটা সমাবেশ করলেন। তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছেও গিয়েছিলেন, কিন্তু তখন তিনি সম্ভবত তখন তার বুদ্ধিশুদ্ধি পরিপক্কতা কিছুটা ছিল এবং তিনি বলেছিলেন, বাবারা এটার সাথে আমি নাই, তোমরা তোমাদের মতো করো। পরবর্তীতে আলী রিয়াজ সাহেব, উনি ভাড়াটে বুদ্ধিজীবী, বাংলাদেশের নাগরিকও না, উনি একটা ঐক্যমত কমিশনের প্রধান কিভাবে হন? এখন তো আমাদের রিড করতে হবে, আমাদের জানতে হবে যে যারা রাষ্ট্রের সাংবিধানিক পদে বসেছিলেন সেটা কোন আইন বলে তারা বসলেন। তারা কেউ বিদেশি নাগরিক, কেউ দ্বৈত নাগরিক। এই দ্বৈত নাগরিক আর বিদেশি নাগরিক হয়ে তো এই সমস্ত পদে বসা যায় না, এবং তারা সেই পদে বসে আপনার এমন সব কর্মকাণ্ড করেছেন। সুতরাং আমার প্রথম কথাটা হচ্ছে যে আমার কোনো সমস্যা ছিল না যদি ওই জুলাই আন্দোলন চলার সময় ছাত্ররা বলতো যে আমরা সরকারের পতন চাই, সরকারের পতন হলে আমরা সংবিধান পরিবর্তন করতে চাই, আমরা রাষ্ট্র সংস্কার করতে চাই, তাহলে আমরা বুঝতে পারতাম। কিন্তু সেটা না করে পরবর্তীতে যে সমস্ত প্রতারণা করা হলো, যে সমস্ত নাটক করা হলো, যে সমস্ত ঘটনা পরম্পরা করা হলো, এখন এই জুলাই চার্টারের এই বিষয়টাই তো খুব বিতর্কিত। আপনি দেখেন যে জুলাই চার্টারটা মানে আলী রিয়াজ সাহেব তার সভাপতিত্ব হয়েছে, মানে এখানে আপনি অনেকগুলো রাজনৈতিক দল সেখানে ছিল, আবার অনেকগুলো রাজনৈতিক দল ছিল। এবং একদম শেষে জুলাই চার্টারটা হওয়ার কথা ছিল জুলাইতে হলো না, এটা আগস্টেও হলো না, এটা সম্ভবত সেপ্টেম্বরে হয়েছে। এবং সেপ্টেম্বরে হয়েছিল সেটাও বিএনপি কে হাত পা ধরে, কারণ জামাত আপনার জুলাই চার্টারের আগের দিন হুমকি দিয়েছিল তারা সেই জুলাই চার্টারের যে অনুষ্ঠান, স্বাক্ষর যে অনুষ্ঠান, সেখানে তারা যাবেন না, এবং এনসিপি তে স্বাক্ষর করেছে সেই দিন। এবং বিএনপি কে হাতে পায়ে ধরে জুলাই চার্টারটা করা হলো, এবং পরবর্তীতে মানে বিএনপি রাজি হয়েছিল তাদের যে নোট অফ ডিসেন্ট, সেই নোট অফ ডিসেন্ট যদি রাখা হয় সেই শর্তে তারা রাজি হয়েছিল। নোট অফ ডিসেন্ট যখন আপনার বাতিল করে দেওয়া হলো, তখন আপনার সাথে সাথে বিএনপির তরফ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন সাহেব তারা বললেন, ইট ইজ এ ফ্রড উইথ দ্য হোল নেশন, পুরো জাতির সাথে একটা প্রতারণা। আপনি জুলাই চার্টার কিভাবে দাঁড় করাবেন আমাকে বলেন? এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যে কথাটা বলছেন জুলাই চার্টারের মধ্য দিয়ে আপনার 3টা শ্রেণী বিভাজন করা হয়েছে, যে জুলাই চার্টারের মধ্য দিয়ে যে আপনার সংস্কার এবং সংশোধনের প্রশ্ন এসছে, তার ভিতরে কিছু করা যাবে নির্বাহী আদেশে, আর কিছু করা যাবে অধ্যাদেশ দিয়ে, আর কিছু আপনার সংস্কার করার জন্য প্রায় 84টা, সেটা করার জন্য আপনার এই সংবিধান সংস্কার পরিষদ করতে হবে। কিন্তু এখানেই প্রশ্নটা যে আমার যে বিদ্যমান সংবিধান, সেই সংবিধানে আপনার সংবিধান সংশোধন করে আপনি সবগুলো সংস্কার করতে পারেন। আপনার যে ক্ষমতার ভারসাম্যের কথা এসছে, যে রাষ্ট্রপতিকে আরো ক্ষমতা দিতে হবে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে হবে, উচ্চ কক্ষ প্রতিষ্ঠা করতে হবে, তারপরে আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নর, প্রধান নির্বাচন কমিশন একটা সাংবিধানিক পর্ষদের মধ্য দিয়ে প্রতিষ্ঠা করতে হবে। তো সবকিছুই তো আপনি সংবিধানের যে সংশোধন, সেখানে কিন্তু আমাদের বিদ্যমান সংবিধানের সংশোধনীতে স্পষ্ট করে বলা আছে। তাহলে আপনি সংবিধান সংস্কার পরিষদের প্রয়োজনটা কি বলেন? আপনি দেখেন যে যারা এই সমস্ত করেছে তারা, ডক্টর স্বাধীন মালিক, তার ইন্টারভিউটা আপনি শোনেন, তিনি বলেছেন যে এদের সংবিধান সম্পর্কে স্বচ্ছ ধারণা নাই। আমরা আইনের শিক্ষক ছাত্র, সংবিধান পড়াই, কিছু গবেষণাও আছে। আমরা আমাদের বুদ্ধিতে যতটুকু বুঝেছি যে এরা একটা বিদেশি এজেন্ডা নিয়ে এসছে এবং সাথে সাথে যুক্ত হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধীদের এজেন্ডা, যে 72 সালের সংবিধান আপনি সকল বিবেচনায় একটা আদর্শ সংবিধান, এবং সেখানে যদি কোনো ঘাটতি থাকে সেটা পরিবর্তন করা, সংস্কার করার জন্য সেই সংবিধানেই বলে দেওয়া আছে, এবং সেটা 17 বার হয়েছে।
এবং আপনি মানে একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ সংশোধনী তিনটাই তো খুব ভালো সংশোধনী, সবগুলো সংশোধনী কিন্তু খারাপ না। সুতরাং এই যে আপনার সংবিধান সংস্কার পরিষদ, প্রথমত হচ্ছে এটার আইনি কোনো ভিত্তি নাই, মানে সংবিধানে এটার কোনো, আপনি সংবিধান সংস্কার পরিষদ বলে কিছু নাই। আপনি সংবিধান যদি পরিবর্তন করতে চান, রাষ্ট্র সংস্কার করতে চান, কিংবা যে কোনো ধরনের পরিবর্তন করতে চান, 2/3 সংখ্যাগরিষ্ঠতায় আপনি সেটা পারবেন। তো যেখানে আপনার পরিবর্তনের ক্ষমতাটা দেয়া আছে, সেখানে কেন আপনি এই জটিলতাটা তৈরি করছেন? এবং না, সেটা তো এখানে একটা কথা ওনারা বলে থাকেন যে আমরা যদি সংবিধানের সর্বশেষ যে সংস্করণটা, যেটা আমরা যদি সেটা দেখি, যেটা নাকি শেখ হাসিনা রেখে গিয়েছিলেন, সেখানে তো 7-ক বলা হয়েছে সংবিধান সংস্কার, মানে মৌলিক যে এটাকে চেঞ্জ করা যাবে না। তো ওটাকে রেখে আপনি সংবিধানের কিভাবে পরিবর্তন করবেন? তারা তো এই প্রসঙ্গে, যে জন্যই তারা বলছে যে একটা সংবিধান সংস্কার পরিষদ দরকার হবে, এবং এই জন্য তারা রাষ্ট্রপতির একটা আদেশ দিয়েছেন। তো এগুলোর মাধ্যমে করা যাবে কিনা? না, আমি ধরেন যে এনসিপি, জামাতে ইসলামী, তারা তো রাজনৈতিক এজেন্ডা নিয়ে নেমেছে। এখন তারা অনেক কিছু বলে যেটা অর্ধসত্য, তারা অনেক কিছু বলে যেটা অর্ধসত্য, কিংবা আপনার বিকৃত তথ্য, কিংবা অনেক কিছুই তারা জানেন কিংবা জানেন না, কিংবা জেনেও তারা ইচ্ছে করে এই তাদের যে হিডেন এজেন্ডা সেটা বাস্তবায়ন করার জন্য বলেন। বিশেষ করে আপনি সাতের যে ইসের কথা বললেন, সেটা হচ্ছে বেসিক বেসিক স্ট্রাকচার প্রিন্সিপাল অফ কনস্টিটিউশন। এটা পৃথিবীর অনেক দেশেই আপনি পাবেন। কিংবা খুব সহজ করে আমি বলি যে আপনি ধরেন যে কোনো সংবিধান কিংবা যে কোনো একটা আদর্শ, গণতন্ত্র, সমাজতন্ত্র, কিংবা যে কোনো ধর্ম, ইসলাম কিংবা ক্রিশ্চিয়ানিটি কিংবা হিন্দুইজম, প্রত্যেকটা আদর্শ, প্রত্যেকটা সংবিধান, প্রত্যেকটা মতাদর্শের একটা বেসিক প্রিন্সিপাল থাকে। ওই বেসিক প্রিন্সিপাল কিন্তু পরিবর্তন করা যায় না। ওই কথাটা বলা হয়েছে ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে। ফরাসি বিপ্লব, সেই বিপ্লবের মধ্য দিয়ে যে আমরা যে দি রাইটস অফ দ্য ম্যান অ্যান্ড অফ দ্য সিটিজেন, সেইখানে যে কথাগুলো আছে যে আপনার মানুষের কিছু মৌলিক অধিকার আছে, সেগুলোকে কখনো পরিবর্তন করা যাবে না। মানুষের জীবনের অধিকার, মানুষের আপনার ব্যক্তি স্বাধীনতার অধিকার, মানুষের সম্পত্তির অধিকার, তার সুনামের অধিকার, এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে যে আপনার তারা যে মুক্তিযুদ্ধ করেছিল, সেখানে যে ডিক্লিয়ারেশন অফ আমেরিকান আমেরিকান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, সেখানেও একই কথা বলা হয়েছে। সুতরাং প্রত্যেকটা সংবিধান, প্রত্যেকটা মতাদর্শে, প্রত্যেকটা ধর্মে আপনি দেখবেন দেয়ার আর সাম বেসিক প্রিন্সিপালস, যেটাকে আপনি পরিবর্তন করতে পারবেন না। ওই পরিবর্তন করলে কিন্তু ওই মতাদর্শ থাকবে না, ওই সংবিধান থাকবে না। আমার যে 72 সালের সংবিধান হয়েছিল, তার একটা কনটেক্সট ছিল, এবং সেই সংবিধানের ভেতরে আপনার মুক্তিযুদ্ধের চেতনাগুলোকে আপনার অনুপ্রবিষ্ট করা হয়েছে। এবং তারা এই জুলাই চার্টারের মধ্য দিয়ে নানা কথার মার প্যাচে ওই যে আমার রাষ্ট্রীয় মূলনীতি, সমাজতন্ত্র, গণতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, এগুলোকে কিভাবে আপনার বাতিল করতে হবে। এবং ওই মুক্তিযুদ্ধের কোনো কিছু থাকলে সেটা কিন্তু, ওই মুক্তিযুদ্ধে জামাত ছিল হচ্ছে জেনোসাইড, জামাত সেটাতে জেনোসাইড করেছে। ওই মুক্তিযুদ্ধে বাংলাদেশ যাতে না হয়, জামাত সেটা চেয়েছে। সুতরাং এই মানে লিগেসি তার যতদিন থাকবে, সে তো ভালো রাজনীতি করতে পারবে না। সুতরাং ওইটাকে যেভাবে আপনার ওইখানে মুক্তিযুদ্ধের যে ঐতিহ্য, মুক্তিযুদ্ধের যে সংগ্রাম, মুক্তিযুদ্ধের ডকুমেন্ট বাংলাদেশের 72 সালের সংবিধান, এইটাকে কিভাবে বাতিল করতে হবে, এইটাকে বাতিল করলে তারা একটা মানে তারা কাউন্টার একটা ডকুমেন্ট প্রতিষ্ঠা করতে পারে। এবং সেই হিডেন এজেন্ডা এবং ধান্দাবাজিটা, এবং তারা যদি সেটা সকল মানুষের সমর্থন নিয়ে করতেন, তাহলে পরে আমাদের কিন্তু আপত্তি করা খুব কঠিন হতো। কিন্তু তারা কিন্তু সেটা করেন নাই। আপনি দেখেন 1972 সালে সংবিধান হয়েছিল, এইটা আপনার 1970 সালে যে নির্বাচন হয়েছিল, একটা হচ্ছে যে জাতীয় পরিষদের, যে একটা হচ্ছে এমএনএ আর একটা হচ্ছে এমপি, মেম্বার্স অফ ন্যাশনাল অ্যাসেম্বলি, মেম্বার্স অফ প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি। একটা হচ্ছে পূর্ব পাকিস্তানের যে অ্যাসেম্বলি, আর একটা হচ্ছে মানে পূর্ব পাকিস্তানের অ্যাসেম্বলি। এবং এই যে এমএনএ এবং এমপি, এরা 72 সালের পরে বঙ্গবন্ধু যখন ফিরে আসলেন, তখন আমাদের গণপরিষদটা গঠিত হলো এদেরকে নিয়ে। এবং এই গণপরিষদের প্রথম কাজ হচ্ছে একটা সংবিধান প্রণয়ন করা। এবং সেই গণপরিষদ, আপনারা জানেন যে 70 সালের নির্বাচনে একদম আওয়ামী লীগ 73% ভোট পেয়ে কিন্তু তারা কিন্তু মানে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছিল। এখন আপনি ঐক্যমত কমিশন কিংবা আপনি যে কাজগুলো করেছেন, আপনি কি জনগণের মানে মতামত নিয়েছেন?
না, এবং তারা তো বলছে তারা এই জন্য তারা গণভোট করেছে, তারা তো গণভোটের কথা বলছে। না না, আপনি যে ঐকমত্য কমিশনে এত কিছু করলেন, আপনি জি। ওই যে গণপরিষদের কথা এসছে, গণপরিষদটা কাদের দিয়ে গঠিত ছিল? এমএনএ এবং এমপিএ, দে ওয়ার দি রিপ্রেজেন্টেটিভ অফ পিপল। আপনারা কে? হু জি। আর ইউ? এখন আলী রিয়াজ তো ভাড়া করা বুদ্ধিজীবী, উনি তো বাংলাদেশের নাগরিকও না। এবং এই যে এখানে আপনার কমিটিতে কাজ করেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের কমিটিতে যারা কাজ করেছে, কিংবা তার সরকারের ভিতরে যারা সরকার, তাদের অনেকের তো আমরা ডকুমেন্ট পেয়েছি তারা দ্বৈত নাগরিক। দ্বৈত নাগরিক রাইট। হলে আপনি রাষ্ট্রীয় পদে বসেন কিভাবে? আপনার তো রাষ্ট্রদ্রোহের জন্য আপনার তো বিচার হবে। হ্যাঁ, আপনি তো এসছেন এই সমস্ত এজেন্ডা নিয়ে, এবং যেখানে সংবিধানে স্পষ্ট করে বলা আছে যে আপনি এটাকে পরিবর্তন করতে পারবেন। যদি পরিবর্তন করার কথা না থাকতো তাহলে আপনি, কারণ ওই প্রেসিডেন্টের ক্ষমতা কমানো যাবে না, তারপরে ইয়ের ক্ষমতা বাড়ানো যাবে না, এইখানে কিন্তু কোনো সমস্যা নেই। এটা কিন্তু আপনি একদম আপনার যে সংবিধান পরিবর্তনের যে ক্ষমতা দেয়া হয়েছে, এটার মাধ্যমে কিন্তু আপনি করতে পারবেন। সুতরাং তারা এটা করছে ৭২-এর সংবিধান, তারপরে মুক্তিযুদ্ধের যে অর্জন, সেই সমস্ত বিষয়কে আপনার একদম বাতিল করার জন্য। এবং আপনি দেখেন যে তারা যেটা করছে এর একটাও কিন্তু আপনার সাংবিধানিকতা বৈধ। কারণ আপনি সংবিধান সংস্কার পরিষদের কোনো কথা কিন্তু সংবিধানে নাই, রেফারেন্ডামের কোনো কথা কিন্তু সংবিধানে নাই। এবং রেফারেন্ডাম যা আপনি করলেন, হ্যাঁ না ভোট করলেন, সরকার গিয়ে, সরকারি সব সংস্থা, ব্যাংকার, সরকারি কর্মকর্তা কর্মচারী, তারা গিয়ে হ্যাঁ ভোটের পক্ষে আপনার প্রচার করলো। এবং নির্বাচনের কয়েকদিন আগে প্রধান নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হলো যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী যদি কোনো ভোটের পক্ষে বিপক্ষে অবস্থান নেয়, দ্যাট ইজ পানিশেবল অফেন্স। রাইট। আপনার রেফারেন্ডামে যে ভোটটা পড়েছে ৬৮%, তার বিপক্ষে পড়েছে, না ভোট পড়েছে ৩০%। এবং না ভোটের পক্ষে কোনো প্রচার ছিল না। এবং ১১টা জেলাতে না ভোট, মানে না ভোট জয়যুক্ত হয়েছে। তো ১১টা জেলার কি হবে ভাই? এবং আপনি দেখেন এই রেফারেন্ডামের ভোট নিয়ে নানা রকম কারসাজি আছে। রেফারেন্ডামের ভোট নিয়ে নানা রকম কারসাজি আছে। আপনি যখন গণপরিষদের কথা বলবেন, আপনি যখন সংবিধান সংশোধনের কথা বলবেন, তখন কিন্তু সেখানে কমপক্ষে 2/3 মেজরিটি। আপনি একটা সিম্পল মেজরিটি, আপনি যদি একটা আইন পাস করতে চান তাহলে সিম্পল মেজরিটি, আপনার ৩০০ জন সাংসদ ১৫১ জন ভোট দিলে সেটা আইন হয়ে যাবে। কিন্তু যখন মানে ইট উইল বি দ্য কোয়েশ্চেন অফ আপনার অ্যামেন্ডিং দ্য কনস্টিটিউশন, তখন কিন্তু আপনার 2/3 মেজরিটি। সংবিধান আপনি কোন রকম সংস্কার করতে গেলে 2/3 মেজরিটি। তাহলে আপনার রেফারেন্ডামের 2/3 কোথায়? আপনার যদি রেফারেন্ডাম কিংবা সংবিধানে যদি আপনি কোনো হাত দিতে চান, মানে আপনি সিম্পল মেজরিটি, আপনি একটা আইন করবেন, অধ্যাদেশ করবেন, কারণ অধ্যাদেশ, রাষ্ট্রপতি যে অধ্যাদেশ জারি করছে, এবং আপনি দেখেন যে জুলাই বাস্তবায়ন সনদ যে আদেশটা হয়েছে, প্রেসিডেন্ট কিন্তু কোনো আদেশ অর্ডার জারি করতে পারেন না, তিনি পারেন অর্ডিন্যান্স। কারণ আমাদের ১৯৭১ সালের ২৫শে মার্চ যখন পাকিস্তান বাহিনী জেনোসাইড শুরু করে, তারপরে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধটা আমরা শুরু করে দিলাম। মুক্তিযুদ্ধটা শুরু করার পরে আমাদের প্রথম সরকার, বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তিনি রাষ্ট্রপতি, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, এবং প্রধানমন্ত্রী হচ্ছে তাজউদ্দিন আহমেদ। এবং তাদের নেতৃত্বে যে সরকারটা হলো, সেই সরকারের কনস্টিটিউশন ছিল প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ 10 এপ্রিল 1971। এবং আপনি ১৯৭২ সালে আমরা যখন সংবিধানটা, মানে ৭২ সালে ১৬ই ডিসেম্বর থেকে সংবিধানটাকে কার্যকর করা হয়, এই আপনার গণপরিষদে সেটাকে গ্রহণ করা হয় ৪ নভেম্বর ১৯৭২ সালে, এবং ওই ৭২ সালে ১৬ই ডিসেম্বর থেকে সেটাকে কার্যকর করা হয়। এবং ওই সংবিধানের অধীনে যখন ৭৩ সালে সংসদ নির্বাচিত হয়, ওই সংসদ নির্বাচিত হওয়ার পরে তখন আপনার অ্যাক্ট, অর্ডিন্যান্স, তার আগ পর্যন্ত কিন্তু প্রেসিডেন্সিয়াল অর্ডার দিয়ে আপনার দেশ চালানো হয়েছে। কিন্তু এখন তো সেই পরিস্থিতি নাই। মানে প্রত্যেকটা জায়গায় আপনি আইনের ভুল ব্যাখ্যা দিচ্ছেন, অপতথ্য দিচ্ছেন, অর্ধেক দিচ্ছেন তো অর্ধেক দিচ্ছেন না। আপনি মানে কমপ্লিট যে সমস্ত, আপনি দেখেন যে অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, অ্যাডভোকেট শাহদিন মালিক, আরো যারা অনেক বিজ্ঞ আইনজীবী আছে, দেখেন যারা কনস্টিটিউশন সম্পর্কে মোটামুটি ধারণা আছে, তারা কি বলছে? এরা তো এই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, এরা তো হিডেন এজেন্ডা নিয়ে এসছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এর সংবিধান, এর জাতীয় সঙ্গীত। আপনি দেখেন যে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে জাতীয় সঙ্গীত হচ্ছে, তারা দাঁড়ায় না। এরা বাংলাদেশে বিশ্বাস করে? এরা কি জাতীয় সঙ্গীতে বিশ্বাস করে?
মানে কি একটা এখন মানে এখন এই অবস্থায় আপনি ভবিষ্যৎ কি দেখতেছেন? এই যে এখন তারা রাজপথে আসবে, অমুক করবে, তমুক করবে, আপনার ভবিষ্যৎ আপনি কি দেখেন? কি হবে আপনার সামনে? আমি আসলে যেটা দেখি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মুক্তিযুদ্ধ বিরোধী যে চরম বাড়াবাড়ি করেছে, এখন তাদের খেসারত দিতে হবে। আমি ভবিষ্যতে তার মানে বাড়াবাড়ি করার কোনো সম্ভাবনা দেখি না। হ্যাঁ, কারণ আপনার বিএনপি যখন অত্যন্ত পরিপক্কতার সঙ্গে আপনার ওই সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি, তখনই আমি জি। মনে করেছি মানে দে হ্যাভ টেকেন ভেরি কারেক্ট ডিসিশন। এবং এরা শুধু হইচই আর কিছু আপনার নানা রকম আপনার কি বলে এটাকে, নানা রকম বিপত্তি তৈরি করতে পারবে, নানা রকম হইচই করতে পারবে। কিন্তু আপনি যদি একদম সাউন্ড রেশনালিটি কিংবা সাউন্ড রিজনের ভিত্তিতে বসেন যে ভাই আপনি যেটা করলেন, আপনার মানে সাংবিধানিকতা কোথায়, আপনার বৈধতা কোথায়। এবং যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্যাবিনেটে ছিলেন তারা জানতেন না যে এই অধ্যাদেশ করতে হলে সেটাকে সংসদের দ্বারা অ্যাপ্রুভ করে নিতে হয়। এবং এখন আমরা কি ভয়াবহ তথ্য পাই, প্রতি 4.5 দিনে একটা অধ্যাদেশ হয়েছে। 133টা অধ্যাদেশ হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়, প্রতি 4.5 দিনে একটা অধ্যাদেশ হয়েছে। এবং শেষ 45 দিনে আপনার শেষ 45 দিনে 36 দিনে বোধহয় 45টা ইয়ে হয়েছে। এবং তাতে করে দেড় দিনে একটা অধ্যাদেশ হয়েছে। তাহলে পরে আমরা যারা মানে আইন তৈরির প্রক্রিয়া মোটামুটি জানি যে একটা আইন একটা মন্ত্রণালয় থেকে ইনিশিয়েট করতে হয়, তারপর সেটা ক্যাবিনেটে যায়, ক্যাবিনেটের প্রাথমিক যে অনুমোদন সেটা পাওয়ার পরে আবার ডিটেইল আইন করার জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়, মন্ত্রণালয় থেকে তারপরে ল মিনিস্ট্রিতে পাঠানো হয় ভেটিং এর জন্য, তারপরে সেটাকে আবার ক্যাবিনেটে পাঠানো হয়, তারপরে আপনার সেটাকে আপনার পার্লামেন্টে প্রেরণ করা হয়, আলোচনা হয়, প্রথম ফার্স্ট ডিসকাশন, সেকেন্ড ডিসকাশন, থার্ড ডিসকাশন, তারপরে ভোটাভুটি হওয়ার পরে সেটা রাষ্ট্রপতির সম্মতি পাওয়ার পরে সেটা আইন হয়। তাহলে এই যে আপনার অধ্যাদেশ করার সময় আমরা এখন প্রেসিডেন্টের সাক্ষাৎকার থেকে দেখছি যে তার তার মতামত নেওয়া হয় এবং তিনি অনেক কিছু সই করেছেন কিনা সেটাও এখন প্রশ্নবিদ্ধ। হ্যাঁ, সব অধ্যাদেশে তিনি প্রেসিডেন্টের যে সই দরকার, মানে আমরা এখন 106 অনুচ্ছেদের যে রেফারেন্স সেটা এখন অ্যাডভোকেট মহসিন রাশিদ উনি তো হাইকোর্টে তো উনি তো মামলা করেছেন, উনি তো জানতে চেয়েছেন যে এই সিগনেচার গুলো কার। 106 যে রেফারেন্সটা নিয়েছে, কারণ তখন প্রধান বিচারপতি সেনানিবাসে ছিলেন, সাবেক প্রধান বিচারপতি, এবং জি। আরেকজন বিচারপতি এনায়েতুর রহিম, তিনি ইয়েতে ছিলেন, তিনি সেনানিবাসে ছিলেন। তো এগুলো কি জালিয়াতি করে করা হয়েছে? তাহলে আমরা প্রত্যেকটা জায়গাতে দেখছি যে হয় জালিয়াতি, না হয় আপনার অবৈধতা, না হয় হিডেন এজেন্ডা। এবং এই মানে এটা কি বলবো, যে তারা একটা মানে অহেতুক অহেতুক জটিলতা তৈরি করে দেশের ভিতরে একটা আপনার নানা রকম বিপত্তি তৈরি করে আমাদের যতটুকু অর্জন, যতটুকু স্থিতিশীলতা যতটুকু ছিল সেটাও মানে নষ্ট হয়ে গেছে। এখন আমরা চেষ্টা করব যে সবাই সম্মিলিত প্রচেষ্টায় মানে আমরা যেন আমাদের যতটুকু অর্জন হয়েছে সেটার উপর দাঁড়িয়ে আমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি। জি, অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর শেখ হাফিজুর রহমান কার্জন। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে ডক্টর শেখ হাফিজুর রহমান কার্জনের কথা, যে যতটুকু শুনেছেন আমিও শুনলাম। মাঝে মাঝে চমকিত বোধ করি আমরা, যে আসলে ডক্টর ইউনূস আমাদের জন্য কত বড় একটা ক্ষতি করে দিয়ে গেছেন, এবং এই ক্ষতি কেবল সামাজিক অর্থ মনে হচ্ছে অনেকের কাছে, যেখানে বিএনপির কোনো নির্বাচিত প্রতিনিধি এই পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি, সেখানে জামাত এবং এনসিপি কিভাবে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনের আহ্বানের দাবি জানাতে পারেন প্রেসিডেন্টের মাধ্যমে? এটিকে কেন্দ্র করে কি আমরা নতুন কোনো জটিলতার দিকে যাচ্ছি কিনা? রাষ্ট্রপতির ভাষণ বিরোধী দল বর্জন করেছে, কিন্তু তারা তো ইতিমধ্যে বলেছে তারা রাষ্ট্রপতির ভাষণের উপর যে আলোচনা হবে 50 ঘন্টা সেটি বর্জন করবেন না, বরং সেটা তারা আলোচনায় অংশ নেওয়ার কথাই বলেছেন। তাহলে সংসদ কার্যকরী থাকছে আমরা ধরে নিতে পারি এই আগামী 1 মাস 29 তারিখ থেকে 29শে এপ্রিল পর্যন্ত। আর এর মধ্যে 7-8 দিন যে জামাত ইসলামী প্রথমে যে একটা সংবাদ সম্মেলন করে ঘোষণা দিলেন যে আমরা কাল থেকেই রাস্তায় নামবো যদি সংবিধান সংস্কার পরিষদ গঠিত না হয়, এটি আমার মনে হয় বলার জন্যই বলা। এটি যদি তারা মানে
মিন করেন, এটি যদি তারা মানে অনড় থাকেন এ ব্যাপারে, তাহলে তার সংসদে তাদের যাওয়ার সুযোগ থাকে না। কারণ তারা বলছেন যে সংসদে তারা বিরোধী দল, বিশেষ করে এনসিপি এবং জামাত ইসলামী, তাদের সদস্যরা দুটি শপথ নিয়েছেন। এখন দুটি শপথে বিএনপি সদস্যরা নিয়েছেন একটি শপথ। এখন যেটি বিএনপির দাবি অনুযায়ী এটি এখন যেটি চলমান আছে সেটি হচ্ছে জাতীয় সংসদ, জাতীয় সংসদের কার্যক্রম। আরেকটি বিষয় হচ্ছে যে জাতীয় পরিষদ, সংবিধান সংস্কার পরিষদ গঠনের ক্ষেত্রে গঠন করে অধিবেশন আহ্বানের দাবি জানিয়েছে বিরোধী দল। আহ্বানটা কে করবে? রাষ্ট্রপতি নিজে কিন্তু কোনো কিছু আহ্বান করতে পারবে। সাংবিধানিক আদেশ বলুন, জুলাই সনদ বাস্তবায়ন বলুন, অথবা এই সংসদ অধিবেশন আহ্বান করুন, সবটাই করে এই সংসদের অধিবেশন আহ্বান করেছে প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমে, প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমে। এখন প্রধানমন্ত্রী তো সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের পরামর্শ দেননি। সুতরাং রাষ্ট্রপতি এর এখতিয়ার নেই, মানে তিনি সেটা করতে পারবেন না। বিরোধী দল যদিও রাষ্ট্রপতির কাছেই দাবি জানিয়েছেন অথবা তাকে অনুরোধ জানিয়েছেন। এখন এখানে দুটো, এক হচ্ছে যে বিরোধী দল যে রাষ্ট্রপতিকে মানছেন না, যে রাষ্ট্রপতির ভাষণ শোনেননি সংসদে, সেই রাষ্ট্রপতির কাছেই আবার অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছে। এক ধরনের বিরোধী দলের মধ্যে স্ববিরোধিতা লক্ষ্য করা যাচ্ছে। এখন বিষয় হচ্ছে যে এই বিষয়টা হাস্যকর, নাকি এর মধ্যে জটিলতা রয়েছে, নাকি এর মধ্যে রাজনীতি রয়েছে, এটা তো আমরা সবাই বুঝতে পারছি, তাই না? যে রাষ্ট্রপতিকে তারা মানতে চাইছে না, সেই রাষ্ট্রপতির জারি করা অধ্যাদেশে হচ্ছে জাতীয় জুলাই সনদ, সেটি তারা মানছে, সেটি তারা বাস্তবায়ন করতে চায়। হ্যাঁ, সেটি তারা বাস্তবায়ন করতে চায়। আবার রাষ্ট্রপতির বক্তব্য শুনবে না, আবার রাষ্ট্রপতির অপসারণ চায়, রাষ্ট্রপতিকে প্ল্যাকার্ড দেখায়। আমরা এটি আসলে কি সহজভাবে সরলভাবে কিভাবে দেখতে পারি? এর মধ্যে রাজনীতিটাই বেশি কিনা এই সমস্যাটা? রাজনীতি থাকবে, কারণ অপরাজনীতি অপরাজনীতি এখন আমরা কেউ বলবে, কেউ এটা সুরাজনীতি বলবে। এখন এটা হচ্ছে দেখার বিষয়। কথা হচ্ছে তারা মনে করে যে 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 জাতীয় সংসদের মধ্য দিয়ে এই রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে সেটি ছিল তাদের ভাষায় ফ্যাসিস্ট সরকার, এবং স্বৈরাচারী সরকার, বিনা ভোটের সংসদ, সেখান থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তাহলে তারা কিন্তু তাকে বৈধ মনে করেন না। কিন্তু আবার সংবিধান মেনে যেহেতু শপথ নিয়েছেন, সুতরাং তার আদেশ মেনেই কিন্তু আবার এই কার্যক্রম, সংসদীয় কার্যক্রমগুলো চলছে। সুতরাং এটি আপনি মানে এটা বলার সুযোগ নাই যে তারা এটা না জেনে শুনে করেছে। তারা জেনে শুনেই করেছেন। তারা এখানে এর মধ্যে তাদের যে রাজনীতি, অর্থাৎ বিএনপি যে এই রাষ্ট্রপতিকে রাখতে চাইছে, এটি হয়তো জনগণের সামনে প্রকাশ করাও তাদের একটা উদ্দেশ্য হতে পারে। কারণ বিএনপি এ ব্যাপারে কিছু বলেনি। তারা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে এটি তাড়াহুড়োর কিছু নেই। এমনকি তিনি এটিও বলেছেন যে 2028 সাল পর্যন্ত তার মেয়াদ আছে। আমার মনে হয় না যে বিএনপি 2028 সাল পর্যন্ত অপেক্ষা করবে, বা জাতীয় সংসদ বিরোধী দল তো সেটা নিয়ে তাহলে এই পুরো 2028 পর্যন্ত হয়তো এটিই একমাত্র ইস্যু হবে বিতর্কের। কিন্তু সেটি হওয়া উচিত কিনা সেটাও সরকারি দল ভেবে দেখবে। প্রশ্ন হচ্ছে যে কোনো অতীতে অনেক রাষ্ট্রপতি অসম্মানের সঙ্গে বিদায় নিতে বাধ্য হয়েছেন, বিদায় করে দেওয়া হয়েছে তাদের। আমরা চাই যিনি রাষ্ট্রপতি হন, এই পদে আছেন, তাকে তিনি যদি স্বেচ্ছায় পদত্যাগ করেন বা তার বিরুদ্ধে অভিশংসন আনা হয়, সবটা সম্মানজনক ভাবে হওয়া উচিত। অভিশংসনটা হয়তো সম্মানজনক না, তিনি তাহলে বিএনপি সংসদের মনোভাব দেখে তিনি নিজে পদত্যাগ করবেন, যেমন পদত্যাগ করেছিলেন বিচারপতি না ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী 2002 সালে। আর সেটি তারই দল ছিল, বিএনপি তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করেছিল। পরবর্তীকালে বিএনপির সাথে তার মতবিরোধ হয় এবং তিনি পদত্যাগ করতে বাধ্য হন। এর আগে কোন রাষ্ট্রপতি কিন্তু এভাবে পদত্যাগ করে গেছেন তা নয়। অন্তত 91 সালের পর থেকে আমরা দেখেছি যে আব্দুর রহমান বিশ্বাস কিন্তু 5 বছর মেয়াদ পূরণ করেছে।
ইয়াজউদ্দিন আহমদও 5 বছর মেয়াদ পূরণ করেছেন, শাহাবুদ্দিন আহমদও 5 বছর মেয়াদ পূরণ করেছেন, যদিও আওয়ামী লীগের সাথে শেষ দিকে নির্বাচন নিয়ে বেশ কি বলে বিরোধ তৈরি হয়েছিল। আমরা যার যা রাষ্ট্রপতিকে দলীয় জায়গায় না দেখাটাই উচিত সবারই। রাষ্ট্রপতি কোনো না কোনো দলের প্রার্থী হতে পারেন, কোনো দলের মনোনীত হতে পারেন, কিন্তু তিনি মনোনীত হওয়ার পর, তিনি রাষ্ট্রপতি হওয়ার পর আর দলের থাকেন না। কিন্তু আমাদের এখন যিনি রাষ্ট্রপতি আছেন তিনি কিন্তু 2023 সালে তিনি নির্বাচিত হন। 2023 সালের পর একটি আওয়ামী লীগ ক্ষমতায় থাকা পর্যন্ত তিনি কিন্তু এটা কখনো দেখাতে পারেননি যে তিনি দলের বাইরে, দলের ঊর্ধ্বে উঠলে অন্তত একটা বিবেক তাড়িত ভাবেই যে এই রাজনৈতিক সমস্যার সমাধান হওয়া উচিত, যেটি কিন্তু মোহাম্মদ আব্দুল হামিদ একাধিকবার উদ্যোগ নিয়েছেন, বিরোধী দলের সাথে বসেছেন, বিচারপতি শাহাবুদ্দিন আহমদ তো করেছেনই, কিন্তু এখন যে মোহাম্মদ শাহাবুদ্দিন যিনি রাষ্ট্রপতি পদে আছেন, তিনি এ ধরনের কোনো উদ্যোগ নেননি। আর সবচেয়ে দৃষ্টিকটু লেগেছে মানুষের মধ্যে, এটি নিয়ে প্রচন্ড সমালোচনা হয়েছে, তিনি 2024 সালে যে জাতীয় সংসদে যে বক্তৃতা দিয়েছেন, সেখানে ওই 2024-এর নির্বাচনের ভূয়সী প্রশংসা করেছেন, আওয়ামী লীগের ভূয়সী প্রশংসা করেছেন, এবং আওয়ামী লীগের সব নেতার নাম বলেছেন, অবশ্যই মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদানের কথাও বলেছেন, কিন্তু এবারে কিন্তু তিনি পুরো উল্টো কথা বললেন। এবারে ওই নির্বাচনকে স্বীকার করেননি। দ্বিতীয় হচ্ছে যে ওই দলকে ফ্যাসিস্ট সরকার বলেছেন, ওই সরকারকে, এবং মুক্তিযুদ্ধের ঘোষক হিসেবে জিয়াউর রহমান নাম সসম্মানে উচ্চারণ করলেও তিনি কিন্তু বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করেননি। তিনি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্র প্রতিষ্ঠার পথে যাত্রা শুরু করেছে, এসব কথাও বলেছেন। সুতরাং যে কোনো নাগরিক অথবা ইতিহাসের ছাত্র যদি তার 24-এর ভাষণ এবং আজকের ভাষণ মিলিয়ে পড়েন, আর তারা কিন্তু বিভ্রান্ত হবেন না, শুধু তারা হতভম্ব হবেন। আমি আরেকটু ফিরে যেতে চাই সংবিধান সংস্কার পরিষদের ক্ষেত্রে। সালাউদ্দিন আহমেদ এরই মধ্যে তিনি মন্তব্য করেছেন, জামাত এবং এনসিপির সদস্যরা তারা যে ওথ নিল সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে, সেটি অসাংবিধানিক। তো কেউ সংবিধান মেনে একটা শপথ নেবে, কেউ অসাংবিধানিক ভাবে শপথ নেবে। আসলেই তো আমাদের সংবিধানে এমন কিছু নেই সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নেওয়া, তাকে আবার প্রধান নির্বাচন কমিশন শপথ করাবে, অথবা যেই করাক না কেন। এইগুলো আলটিমেটলি কি হবে? এইগুলো কি, এই বিতর্কগুলো এমনিতেই শেষ হয়ে যাবে, নাকি এর কোনো আইনগত প্রতিকার আছে? আইনগত যে দেশে সর্বোচ্চ আদালত একবার সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দেয়, আবার সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল করেন, অর্থাৎ আমাদের এখানে যার যে ভূমিকা, যার যে কাজ, সেটা সেভাবে করা হচ্ছে না, করা হয়নি বলেই, যেমন বিচার বিভাগ আলাদাভাবে তার স্বাধীনভাবে তার মতামত দিবেন, আইনি বিতর্ক থাকবে, সরকারি দল তার অবস্থান ব্যাখ্যা করবেন, বিরোধী দল করবেন। আবার জুলাই সনদ, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন বা বিএনপি নেতারা যে কথা বলেছেন, এটি কিন্তু নির্বাচনের আগে বলেননি যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে কেউ শপথ নিতে পারবেন না। সেটা কিন্তু তখন তারা বলেননি, তখন আপত্তি করেননি, তারা একটি শপথ নিয়েছে। হ্যাঁ, হতে পারে যে নির্বাচনের পর তারা আইনজ্ঞদের সাথে বসে এটাকে সংবিধান বহির্ভূত মনে করেছেন, কিন্তু যে সাংবিধানিক আদেশ বলে জুলাই সনদ অন্তর্ভুক্ত, যে জুলাই সনদ অধ্যাদেশ জারি হয়েছে, সেই আদেশে কিন্তু লেখা আছে যে তারা দুটি শপথ দিবেন। তখন কেন বিএনপি তাহলে প্রতিবাদ করলো না? এই প্রশ্ন তো উঠবে যে বিএনপি কৌশল অবলম্বন করেছে। তারা যদি জামাত, কৌশলটা কখনো কোনো কুটো কৌশল কিনা, এখন বিরোধী দল তো বলবে যে বিএনপি তাদের সঙ্গে তাদের ধাপ্পা দিয়েছে, যে তারা একবার বলেছেন যে আমরা জুলাই সনদ পুরোপুরি করব, সাংবিধানিক আদেশের বিরুদ্ধে তো তারা তখন জোরালো বক্তব্য দেয়নি, মৃদু প্রতিবাদ করেছে, এটা ঠিক।
যে সাংবিধানিক আদেশ না, আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব আপত্তি সহ। এখন যে প্রশ্নটি আছে, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় আপত্তি সহ, আর বিরোধী দল জামাত ইসলামী এবং এনসিপি তারা বলছে যে আপত্তি বাদ দিয়েই করতে হবে, কারণ সেখানে উচ্চকক্ষ নির্বাচনের ক্ষেত্রে বিএনপির আপত্তি আছে যে ভোটের আনুপাতিক হারে প্রার্থিতা দেওয়ার ক্ষেত্রে তারা বলেছেন যে নিম্নকক্ষের নিম্নকক্ষের আসনের ভিত্তিতে উচ্চকক্ষে নির্বাচন হবে। এখন যে অবস্থা, যে উচ্চকক্ষের আসনের নিম্নকক্ষে আসনের ভিত্তিতে নির্বাচিত হলে তাহলে আরেকটি বিএনপির বর্ধিত সংসদ হবে, সেখানে বিএনপির সংখ্যাগরিষ্ঠ তো বটেই, 2/3 বেশি বেশি সদস্য যাবেন, 100 আসনের ওই উচ্চকক্ষ হওয়ার কথা, এবং সেখানে বিরোধী দলও তাদের ভোটের অনুপাতে পাবে। কিন্তু তাহলে উচ্চকক্ষের প্রয়োজনটা কি, এটাও আসবে। উচ্চকক্ষ গঠনের ক্ষেত্রে বলা হয়েছিল যে রাজনীতির বাইরেও দেশে অনেক গুণী জ্ঞানী মানুষ আছে, অনেক চিন্তার মানুষ আছেন, যাদেরকে এই রাজনীতির ধারায় নিয়ে এসে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের ভূমিকা রাখার সুযোগ দেওয়া। আমি মনে করি যে এক্ষেত্রে জামাত ইসলামী এবং এনসিপির দাবি অনেক যৌক্তিক। বাম দলগুলো বামদের কোনো প্রতিনিধি নাই সংসদে, কিন্তু তারাও কিন্তু এই আনুপাতিক হারে ভোটের দাবি করে আসছে। আমি একটা ভিন্ন প্রসঙ্গে আলোচনার মানে প্রশ্ন উত্তর নিয়ে আমি আলোচনাটা ইতি টানবো। সেটা হচ্ছে যে ধারণা করা হচ্ছিল যে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে আন্ডার টেবিল একটা ডিল হয়েছে, আওয়ামী লীগের যারা ভোটার তারা বিএনপিকে ভোট দিয়েছে এবং বিএনপির ক্ষমতায় এলে আওয়ামী লীগের উপর থেকে যে নিষেধাজ্ঞা সেটা তুলে নেওয়া হবে, এরকম একটা ধারণা এর মধ্যে অনেকের মাঝে এস্টাবলিশড হয়েছে। কিন্তু আমরা বিএনপির আবার নানান ধরনের কথাবার্তায় মনে হচ্ছে না আওয়ামী লীগকে সহজে ছাড় দিবে না। আসলে আমরা ক্লিয়ার নই। আপনার কাছে কি মনে হয় কোন ধারণাটি সত্য, যে বিএনপি সহজে ছাড় দিবে না নাকি নিষেধাজ্ঞাটি সহসায় তুলে নিবে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের কাছে তো এমন কোন তথ্য প্রমাণ নেই যে বিএনপি আওয়ামী লীগের মধ্যে এরকম একটা সমঝোতা হয়েছে, আমি ধারণা কথা বলছি, আলোচনা হয়েছে না, কোথায় হয়েছে, ধারণাটা সঠিক কি সঠিক নয় এটি একটি প্রশ্ন। আর যে বিষয়টি হচ্ছে যে অনেকেই বলেন আওয়ামী লীগের যারা দলের দেশের ভিতরে যে নেতা কর্মী বা সাধারণ সমর্থক আছেন, তারা তো একটা সিদ্ধান্ত নিয়েছেন ভোট দেওয়ার ক্ষেত্রে বা ভোট না দেওয়ার ক্ষেত্রে। একটা অংশ ভোট দেননি, কিন্তু যারা ভোট দিয়েছেন কাকে ভোট দিয়েছেন, আর সেক্ষেত্রে যদি প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হয় যে বিএনপি ও জামাত ইসলামী, সেক্ষেত্রে তাদের বিএনপিকেই বেছে নেওয়ার কথা, কারণ তারা বিএনপিকে বোঝেন, বিএনপিও তাদের বোঝে। জামাত ইসলামের রাজনীতি সম্পূর্ণ ভিন্ন, এবং মানে আওয়ামী লীগের 17 বছরে বিএনপির পরেই যদি যে দলটি সবচেয়ে নিগ্রহের বা হয়রানির শিকার হয়েছে সে জামাত ইসলামী, এবং তারা এক পর্যায়ে জামাত ইসলামীকে নির্বাহী আদেশে নিষিদ্ধও করেছিল। সেক্ষেত্রে জামাত ইসলামীর প্রতি তাদের ভয়টা বেশি থাকার কথা বিএনপির চেয়ে। আবার এর অনেকগুলো ভোটের ক্ষেত্রে অনেকগুলো স্থানীয় বিবেচনাও কাজ করেছে, স্থানীয় প্রভাব প্রতিপত্তি, আত্মীয় স্বজন, এলাকা, অনেক কিছু। সেক্ষেত্রে এটা ঠিক যে আমরা সংবাদ মাধ্যমে বা বিভিন্ন সূত্রে যেসব খবর পাই, বিএনপির এই বিপুল জয়ের পিছনে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের বিরাট ভূমিকা আছে, এবং সেই ভূমিকার কথা ব্যক্তিগত আলাপে কিন্তু বিএনপি নেতারা অস্বীকারও করেন না। তারাও এটা মনে করেন যে আওয়ামী লীগের সমর্থন না, আওয়ামী লীগের সমর্থকদের ভোট পাওয়ার কারণে তাদের এই বিজয় সম্ভব হয়েছে। বা এক ক্ষেত্রে হতে পারে যে আওয়ামী লীগও চেয়েছে জামাত ঠেকাও। সাধারণ মানুষের মধ্যেও হয়তো এই ধারণা ছিল যে তারা বিএনপিকেও চিনে, আওয়ামী লীগকে চিনে, কিন্তু জামাত ইসলামী কি ধরনের শাসন দিবে, কি ধরনের পদ্ধতি। এতদিন তারা বলেছে ধর্মভিত্তিক রাজনীতির কথা, ধর্মভিত্তিক শাসনের কথা, এখন বলছে সৎ লোকের শাসন না ইনসাফের শাসন। এই দুটার মধ্যে বৈরিতা কোথায়, দুইটার মধ্যে ভাগ কোথায়? তারা যদি ধর্মভিত্তিক শাসনই না চায়, তাহলে ধর্মভিত্তিক দল কেন? তাহলে তারাও বিএনপি আওয়ামী লীগের মতো অন্য একটি সেকুলার দল হতে পারে।
এই এই নির্বাচনে জামাত যে এত সমর্থন পেয়েছে তার পিছনে কিন্তু ধর্ম খুব কাজ করেনি, কাজ করেছে তারা যে সত্রকে শাসন বলেছে, ইনসাফের কথা বলেছে, এবং তারা দখলবাজি চাঁদাবাজির বিরুদ্ধে বলেছে এভাবে। আরেকটি বললেন যে আপনি এখন কোন রকম সমঝোতা হয়েছে কিনা। সমঝোতা নয়, যে কথাটি আওয়ামী লীগের কর্মী সমর্থক নেতারা বলেন দেশের ভিতরে বাইরে, সেটা হচ্ছে বিএনপি যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছিল সরকার, বিএনপি প্রথমে এই এই উদ্যোগের বিরোধিতা করেছিল। তারা বলেছিলেন যে জনগণের রায়ের মধ্যে দিয়ে আওয়ামী লীগকে মোকাবেলা করা হবে, অর্থাৎ তাকে নির্বাচনী বা রাজনৈতিক প্রক্রিয়া থেকে বাইরে রেখে না। কিন্তু পরবর্তীকালে তো আমরা দেখলাম 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া হলো, এবং এক পর্যায়ে সব দলই, এই যে আজকে মাঠে বিএনপিও দায় এড়াতে পারবে না যে আওয়ামী লীগকে যে অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে তার কার্যক্রম নিষিদ্ধ করেছে, সেখানে কিন্তু বিএনপি সহ সব দল সমর্থন দিয়েছে। এখন এটা বলতে পারে যে তারা অন্যদের চাপে সমর্থন দিয়েছে। তাদের মৌলিক অবস্থান, নির্বাচনের পরেও কোন নেতা বলেছেন তাদের মৌলিক অবস্থান হচ্ছে যে কোনো দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার পক্ষে নন তারা। এক্ষেত্রে আওয়ামী লীগ মনে করতে পারে যে বিএনপি হয়তো তাদেরকে একটা স্পেস দিবে। আর আমরা যদি সত্যি গণতন্ত্র চাই তাহলে তো সব দলের নাগরিক হিসাবে, একজন নাগরিক হিসাবে যেমন সবার রাজনৈতিক অধিকার আছে, ভোট দেওয়ার অধিকার যেমন আছে, প্রার্থী হওয়ার অধিকার আছে। আবার আমি যদি আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যদি অপরাধ করে থাকেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, সেটাও কেউ অস্বীকার করেছে না। কিন্তু দল হিসাবে আইনগতভাবে বা আদালতের মাধ্যমে যেহেতু এই দলটি নিষিদ্ধ হয়নি, সুতরাং এই দলটির কার্যক্রম নিষিদ্ধ করার যৌক্তিকতা কতটা, এই প্রশ্ন উঠবে। কেননা নির্বাহী আদেশে এবং যে আইনে এটি করা হয়েছে, সেই আইনকে কিন্তু জামাত ইসলামী, এনসিপি, বিএনপি সবাই নিবর্তনমূলক আইন হিসাবে এটা চিহ্নিত করে। একটা নিবর্তনমূলক আইন, যে আইনটা আওয়ামী লীগ করেছে, সেই আইনের ভিত্তিতে আইনকে কেন তারা, একটি নিবর্তনমূলক আইনকে তারা বৈধতা দেবে কেন, সেই প্রশ্ন তো উঠবে। তারপর আপনি বলতে চাইছেন যে যদি গণতন্ত্র আমরা চাই তাহলে সব দলের রাজনীতিকে নিশ্চিত করতে হবে। এটা জামাত ইসলামী সহ। এখন কথা বলতে পারেন যে জামাতকে যখন নিষিদ্ধ করা হয়েছে তখন বিরোধিতা করা হয়েছিল কিনা। একেবারে যে করা হয়নি তা না। আবার আওয়ামী লীগ এবং জামাত ইসলামের প্রেক্ষাপটও এক নয়। একটা দল হচ্ছে 71-এ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, আরেকটা দল হচ্ছে জনগণের উপর স্বৈর শাসন চাপিয়ে দিয়েছে, 3টি বিতর্কিত নির্বাচন করেছে বা ভুয়া নির্বাচন করেছে। সেটি এখন দুইটার শাস্তি কি একই হবে? আর শাস্তি দেওয়ার মালিককে আদালত, কিন্তু আদালতের বাইরেই তো এই শাস্তিটা দেওয়া হয়েছে। সুতরাং আমরা মনে করি যে অন্তর্বর্তী সরকার যত সিদ্ধান্ত নিয়ে